জনপ্রতিনিধি না থাকায় স্থবির সিটি কর্পোরেশন ও পৌরসভার কার্যক্রম, প্রশাসক নিয়োগ করেও কাটছে না সংকট। সিলেট অঞ্চলে নাগরিক সেবা নিতে ভোগান্তি, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ময়মনসিংহে চলছে ইটভাটা, দেদারসে পোড়ানো হচ্ছে বনের কাঠও। ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগ। এবং দখলদারদের কবলে হবিগঞ্জ বাল্লা রেল লাইন, অবৈধ স্থাপনা ও বসতি গড়েছেন প্রভাবশালীরা। নির্বিকার রেলওয়ে কর্তৃপক্ষ, পুনরায় রেল লাইন চালুর দাবি এলাকাবাসীর। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে জন্ম মৃত্যু নিবন্ধন, পাসপোর্ট, ওয়ারিশনামা সহ 19 ধরনের সেবা নিয়ে থাকেন বাসিন্দারা। তবে জনপ্রতিনিধি না থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। প্রশাসক ও বিভিন্ন ওয়ার্ডের জন্য কর্মকর্তা নিয়োগে কমছে না দুর্ভোগ। এমন পরিস্থিতিতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। ইকরামুল কবিরের প্রতিবেদন, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। যারা আছে তারা ঠিকানা দইতা এটা তো আমরা কোনদিন ভুলি গেছি। অনিতা করতে গিয়ে আমরা বাচ্চা কাচ্চারে এরানো আমরা ভর্তি ঠিক মতো আমরা করতে পারলাম না। সিলেট সহ সারা দেশের বিদ্যালয়গুলোতে এখন ভর্তির মৌসুম। ভর্তিতে একজন শিক্ষার্থীর জন্ম সনদ বাধ্যতামূলক, অথচ এই সনদ পেতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। পারিবারিক সমস্যা সহ এনআইডি, পাসপোর্টের প্রত্যয়নপত্র সহ জরুরি সেবাগুলোর তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন না সেবা গ্রহীতারা। গত কিছুদিন আগে আমি আমার ছোট ভাইয়ের জন্য একটা প্রত্যয়নপত্রের প্রয়োজন ছিল ব্যাংকিং কাজে, তো বিগত প্রায় 4 দিন আটতে হয়েছে এটা সাইনের জন্য। বিদেশের লাগে অ্যাপ্লাই করতে হইলে 5 দিন 7 দিন যায় প্রত্যয়নপত্র। কাউন্সিলর থাকলে নিয়ে আমরা লগে লগে হয়ে গেছে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ দেশের অধিকাংশ সিটি ও পৌর মেয়র ও কাউন্সিলর পালিয়ে যান। বসানো হয় প্রশাসক। সিটি কর্পোরেশনের প্রতি 3 ওয়ার্ডের জন্য একজন সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ছুটিতে কিংবা প্রশিক্ষণে থাকার কারণেই সেই কর্মকর্তারাও ব্যস্ত। টাইমলিও খোলা হয় না, এটা কোন সময় খোলা হয় হঠাৎ, কিন্তু লোক পাওয়া যায় না। এনআইডি কার্ডের জন্য জরুরি দরকার আমার। এখন আমি কাউন্সিলর সাহেব নাই লিখে আমি পাইতাছি না। আমাদের এখানে মনে করেন প্রত্যয়নপত্র নিতে হলে ভোটার আইডি কার্ড জমা দিতে হবে এবং জমা দিয়ে 2 দিন বা 3 দিন ডিলে করে তারপর আমরা দিচ্ছি আগে। এমন পরিস্থিতিতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান রাজনৈতিক বিশ্লেষকরা। স্থায়ী সমাধান করতে হলে আমার তো মনে হয় অতি দ্রুত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি যাতে মানুষ পায় সেই ব্যবস্থায় যেতে হবে। 19 আগস্ট 12টি সিটি কর্পোরেশনের মেয়র, 7টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সারা দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মিলে 1876 জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। আর 27 সেপ্টেম্বর সিটি ও পৌরসভার কাউন্সিলর অপসারণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে সুনামগঞ্জ পৌরসভায় আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। প্রথমেই যাচ্ছে হিমাদ্রির কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ পৌরসভার পৌরভবন এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পৌরভবনটি এখন মোটামুটি ফাঁকা, কিন্তু এখানে জনপ্রতিনিধি অর্থাৎ রাজনৈতিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি বা মেয়র বা যখন ছিলেন তখন সেই অবস্থাটা এরকম থাকতো না। আমি কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই পৌর প্রশাসক নিয়োগের ফলে কাজে কিছুটা সমস্যা হচ্ছে এবং স্থানীয় লোকজনদের অভিযোগ এই যে ডিসেম্বর মাসের পরে বিভিন্ন স্কুলে ভর্তি পরীক্ষা শুরু হবে এবং এই মুহূর্তে জন্ম সনদ এবং শিশুদের জন্ম সনদ এবং মৃত্যু সনদ সব মোট 29টি রকমের সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠান। সুনামগঞ্জে মোট 4টি পৌরসভা রয়েছে, একটা সুনামগঞ্জ সদর এবং জগন্নাথপুর, দিরাই ও ছাতকে। 4টি পৌরসভার একই অবস্থা। 4টি পৌরসভায় প্রশাসক দায়িত্ব পালন করছেন এবং এখানে কোনো ধরনের নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরসভার যে স্বাভাবিক কার্যক্রম সেটা অনেকটাই ব্যাহত হচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার যে নাগরিকদের সাথে, তারা জানিয়েছেন যে এখানে আগে
সার্বক্ষণিক মেয়র দায়িত্ব পালন করতেন, এখন খণ্ডকালীন সময় হিসাবে প্রশাসক দায়িত্ব পালন করেন। সেই হিসাবে তারা প্রশাসককে সবসময় নিয়মিত পাচ্ছে না, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি বা কাউন্সিলর বা মেয়র থাকলে তারা সবসময় এখানে অফিস করতেন, সেই হিসেবে তাদের কাজকর্ম করতে অনেকটা সুবিধা হতো। পাশাপাশি যদি বলে রাখি যে শহরের বিভিন্ন উন্নয়ন অবকাঠামো এবং শহরের রাস্তাঘাট বা তদারকির যে সমস্ত বিষয় আসলে রয়েছে সেগুলিতে অনেকটা ঘাটতি রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে আসলে স্থানীয় জনপ্রতিনিধি অর্থাৎ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির কাজটুকু আসলে এখানে সম্পূর্ণভাবে করা যাচ্ছে না, কারণ এখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা যেভাবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন সেখানে পৌর প্রশাসকের পক্ষে এভাবে দায়িত্ব পালন করা অনেকটা সম্ভব হয় না। এখানে একটি সহায়ক কমিটির মাধ্যমে এই সুনামগঞ্জ শহর, সুনামগঞ্জ, ছাতক এবং দিরাই, জগন্নাথপুর 4টি পৌরসভা পরিচালিত হচ্ছে এবং তারা জানিয়েছেন যে এই দ্রুত এই সমস্ত পৌরসভায় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নিয়োগ করে জনগণের দুঃখ দুর্দশা লাঘব করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি হবিগঞ্জ পৌরসভার সবশেষ খবর জানতে রাশেদ আহমদ খানের কাছে। পরিবর্তনের পর হবিগঞ্জের যে বিভিন্ন ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা, এই পৌরসভাগুলোর যে চেয়ারম্যান সহ যারা মেয়র আছেন তারা কেউ অনেকেই পালিয়ে গেছেন বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে, আবার কেউ জেলে রয়েছেন, যে কারণে হবিগঞ্জের যে সাধারণ মানুষ, যে সেবা প্রত্যাশী মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। আমরা সকাল থেকে এখানে ছিলাম, আমরা দেখেছি যে হবিগঞ্জ পৌরসভা এটি প্রথম শ্রেণীর একটি পৌরসভা, কিন্তু এই পৌরসভায় যারা কাজ করবেন অনেক চেয়ারগুলি খালি, বিশেষ করে যেগুলো কার্যক্রম একদম স্থবির হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম সেবা প্রত্যাশী অনেকে আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে তারা সকাল থেকে বিকাল পর্যন্ত সপ্তাহের পর সপ্তাহ বিভিন্ন জন্ম নিবন্ধন সহ বিভিন্ন জরুরি কাজে তারা এখানে লাইনে থাকেন, কিন্তু কার্যক্রম যেভাবে হওয়ার কথা এর কাছাকাছিও নেই। বিশেষ করে হবিগঞ্জের পৌরসভার যে মেয়র আতাউর রহমান সেলিম, উনি দীর্ঘদিন থেকে সরকার পরিবর্তনের পর থেকে উনি অ্যারেস্ট হওয়ার পর উনি জেলে রয়েছেন এবং উনি জেলে থাকার পর যদিও একজন পৌর প্রশাসক নিয়োগ করা হয়েছে, কিন্তু যাকে নিয়োগ করা হয়েছে উনি ওনার সরকারি দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যার কারণে উনি সময়ও কম দিতে পারছেন। বিশেষ করে যে মেয়র না থাকার কারণে এখানে যে অন্যান্য যারা কর্মচারী আছেন তাদের মধ্যেও একটা শৈথল্য দেখা দিয়েছে এবং অভিযোগ রয়েছে যে সাধারণ মানুষ যারা সেবা প্রত্যাশী তাদের সঠিক সেবা তারা দিচ্ছেন না, অনেক সময় তারা দুর্ব্যবহার করছেন সাধারণ মানুষের সাথে। আমরা কথা বলেছিলাম যে এইখানে যে সেবা প্রত্যাশী কয়েকজনের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরেও এখানে যে সেবা পাচ্ছেন না। এছাড়াও হবিগঞ্জের যে বিভিন্ন ইউনিয়নগুলো আছে, ইউনিয়নগুলোর সেবার অবস্থায় কী অবস্থা, কেউই সাধারণ মানুষ সাধারণ কোনো সেবা পাচ্ছেন না। তো এই ছিল আজকে স্থানীয় সরকার বিষয়ে আমার কাছে সর্বশেষ। হবিগঞ্জ থেকে সহকর্মী রাশেদ আহমদ খান এবং সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমরা একটু সিলেটে যেতে চাই। এ বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে যুক্ত হচ্ছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার। সরাসরি যাব আলোচনায়। ধন্যবাদ। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরের মধ্যে অধিকাংশ যখন পালিয়ে যায় তখন সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একজন তাদের পদ অপসারণ করে একজন প্রশাসক বসায়, বিভাগীয় কমিশনার, এবং 42টি ওয়ার্ডের জন্য 14 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় 3টি ওয়ার্ড করে এবং সিলেটের 7, 8, 9, 22, 23, 24 যে 22, 23, 24 যে কর্মকর্তা বা পুলিশের অতিরিক্ত উপকমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মৃত্যুজনিত কারণে 7, 8, 9 এবং 22, 23, 24 এই 6টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকারের, সিলেটের স্থানীয় সরকারের উপপরিচালক এবং যিনি উপসরকারি উপসচিব সুবর্ণা সরকারের কাছে দায়িত্ব দেওয়া হয়। আমার সাথে উনি যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি জানেন যে এই বর্তমানের একটি ব্যতিক্রম বলা যায়, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। আপনাদের উপর একটা বড় ধরনের দায়িত্ব পড়েছে এবং বর্তমানে অনেক কিছুই এই আপনাদের যেমন 19টি সেবাই আপনাদের মাধ্যমে হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক অভিযোগ বা অনেক জায়গায় গিয়ে অনেকে পাচ্ছেন না সময় মতো সেবা। এটা কারণটা কি এবং সময় মতো সেবা পেতে গেলে একজন গ্রহীতা বা নগরবাসী কি করা উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমেই আমি বলতে চাই যে
আমরা যে সেবাগুলো এখন জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে আমরা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যে সেবাগুলো দিচ্ছি, সেই সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলছি। যেমন আমার দায়িত্বে 6টি ওয়ার্ড আছে, তো 6টি ওয়ার্ডের যে 6 জন সচিব আছে তাদেরকে তাদের কাজগুলি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা বিশেষ করে সনদগুলো, যেমন জাতীয়তা সনদ, চারিত্রিক সনদ, তারপর অবিবাহিত সনদ নেন অনেকে, তারপর পারিবারিক সনদ নেওয়া হয়, ওয়ারিশান সনদ নেওয়া হয়। তো এই সনদগুলো প্রাপ্তির ক্ষেত্রে যে যে ডকুমেন্ট তাদেরকে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একদম চেকলিস্ট করে দেওয়া আছে। তো ওই চেকলিস্ট অনুযায়ী তারা যখন কাগজপত্র জমা দেন সেটি আমরা দিনে দিনে করে দিই। যেমন আমার কাছে প্রতিদিন কমপক্ষে 300-র ওপরে এরকম দরখাস্ত থাকে, কিছু অফলাইনে এবং কিছু অনলাইনে, এবং আমরা অনলাইনে দিয়ে থাকি। নাগরিক তথ্য বাতায়ন নামে একটি ব্যবস্থাপনা আছে সিলেট সিটি কর্পোরেশনের, তার মাধ্যমে আমরা মূলত জাতীয়তা সনদ এবং চারিত্রিক সনদটা দিয়ে থাকি, ওটা খুব ইজি। আর অন্য যে সনদগুলো দেওয়া হয়ে থাকে সেটা যেহেতু একটু যাচাইয়ের বিষয় আছে, এগুলো আমরা অফলাইনে দিয়ে থাকি, সনদ আকারেই দেই, সেগুলোতে হয়তো একদিন সময় লাগে। তবে দিনেরটা দিনে দেওয়ার ক্ষেত্রে আমি সবসময় এই ব্যাপারটা নিশ্চিত করি যে প্রতিদিনেরটা যারা আজকে জমা দিয়েছেন বা আবেদন করেছেন তারা যেন অবশ্যই আগামীকাল তাদেরটা হাতে পান। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বিদেশে যাওয়ার বিষয় থাকে অনেকের হয়তো অসুস্থ, বাইরে নিয়ে যাবেন, মেডিকেল পারপাস থাকে, হজে যাবেন, অনেক বিষয়ে অনেকের তাড়াহুড়া থাকে। সেই সব ক্ষেত্রে বলা আছে যে যদি এরকম ইমার্জেন্সি থাকে কারো, তারা যেন তৎক্ষণাৎ অফিসে চলে আসেন এবং যেখানেই আমি থাকি না কেন তাদেরকে চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের সেবাটা দিয়ে দিতে। সেক্ষেত্রে আমরা অভিযোগ পেয়েছি বা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে যে অনেক যে কর্মকর্তারা দায়িত্ব আছেন, অনেক কর্মকর্তা ট্রেনিং এ থাকে, অনেক কর্মকর্তা ছুটিতে থাকেন, সেক্ষেত্রে যে সচিবরা আছে সচিবরা গিয়ে পান না। এই সব মিলিয়ে আপনি যদি সেই 42টা ওয়ার্ডের কথা চিন্তা করেন, সবাই মিলে সম্মিলিতভাবে কিভাবে কি কাজ করলে সবাই সম্মিলিত একটি সেবা পাবে? এই জায়গাটা আসলে একটু সমস্যা রয়ে গেছে, যেটা আমাদের গত মিটিংয়েও আলোচনা হয়েছিল, যে এই দায়িত্বটা যেহেতু একজন কর্মকর্তাকে বাই নেম অর বাই পোস্ট দেয়া হয়েছে, এবং যদিও আমাদের অফিসিয়ালি কিন্তু সিস্টেম আছে, যেমন আমি যদি না থাকি তাহলে আমার কাজ কে করবেন, ওই 2 দিন 4 দিন ছুটিতে যদি থাকি তাহলে আমার কাজ কে করবেন, অফিসিয়ালি সেই দায়িত্বটা দেওয়া আছে। কিন্তু সিটি কর্পোরেশনের ক্ষেত্রে এইভাবে আলাদা করে কিন্তু বিকল্প কর্মকর্তা বা প্রতিকল্প কর্মকর্তা আমরা যেটাকে বলি সেটা নির্দিষ্ট করা নেই। এটার কারণে যেটা হচ্ছে যে যদি আমি উপস্থিত না থাকি তাহলে আমার বদলি অন্য কেউ এই সিগনেচারটা করতে পারছেন না। হ্যাঁ, এটা একটা বড় সমস্যা, তবে এই সমস্যা যাতে সমাধান করা যায় সেজন্য আমরা গতদিন কথা বলেছি। ধন্যবাদ। শুনছিলেন যে সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর না থাকার পরে উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি বলছিলেন যে কিভাবে সমস্যার সমাধান করা যায়। মোটামুটি এই ছিল সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভিন্ন কাউন্সিলর পদে যে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তাদের বিভিন্ন সেবা প্রদানের সর্বশেষ যে কার্যক্রম তার সর্বশেষ। সিলেট থেকে সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে ছিলেন একজন অতিথি। দেখছেন বিভাগীয় সময়। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় চলছে ইট ভাটা। দেদারছে পোড়ানো হচ্ছে বোর্ডের কাঠও। অনুমোদন ছাড়াই বছরের পর বছর এসব অবৈধ ইট ভাটা চললেও নীরব পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। তবে তাদের গতানুগতিক আশ্বাস শিগগিরই নেওয়া হবে ব্যবস্থা। হোসেন আলীর ছবিতে উবাইদুল হকের রিপোর্ট। চারপাশে ফসলি জমি, বসত বাড়ি, তার মাঝেই ইট পোড়ানোর বিশাল কর্মযজ্ঞ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী আবাসিক এলাকা, সিটি কর্পোরেশন, পৌরসভা, বাণিজ্যিক এলাকা, কৃষি জমি সহ পরিবেশের ক্ষতি হয় এমন এলাকায় ইট ভাটা স্থাপন করা যাবে না। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও আশেপাশে ইট ভাটায় পোড়ানো হচ্ছে ইট। কোনো ধরনের জ্বালানি কাঠ ব্যবহার না করার বিধান থাকলেও পোড়ানো হচ্ছে বনের কাঠ। কয়লা দিয়ে আগুন ধরানো সম্ভব না, লাকড়ি দিতেই হবে। প্রত্যেক দিন খড়ি তো মনে করি একবার 2 থেকে 3 মণ খড়ি লাগে। অভিযোগ সবকিছু জেনেও নীরব পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সীমানার ভেতরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই দিব্যি দাঁড়িয়ে আছে এই ইটের ভাটাগুলো। এতদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হস্তক্ষেপ থাকলেও এখন কাদের নিয়ন্ত্রণে আছে এই ইটভাটাগুলো, সেটি এখন প্রশ্ন উঠেছে জনমনে। অনুমতি ছাড়া চলে না, অনুমতি কেউ না কেউ এর পিছনে দেয়। কৃষি জমি যেগুলো এগুলো পুড়ে যায়, দেখা ফসল নষ্ট হয়ে যাইতেছে। স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার চলে গেছেন প্রায় 4 মাস, এর মাঝে ইট খোলাগুলি একই অবস্থায় রয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছে প্রশাসন। আগে আসলে কিভাবে চলেছে সেটা বিষয়টা আমি জানি না, এখানে আমার জেলার ডিডি সাহেব আছে, আশা করি
এবার আমরা ভালো একটা আইনগত ব্যবস্থা আপনাদেরকে দেখাতে পারবো। পরিবেশ অধিদপ্তর আমার কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছে, আমি সাথে সাথে পরিবেশ অধিদপ্তরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি এবং আমার বক্তব্য ক্লিয়ার। আমি কোনো অবৈধ ইটভাটা ময়মনসিংহ শহরে থাকুক, এটা আমি চাই না। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও সীমানা ঘেঁষে ইটভাটা রয়েছে 13টি, যার কোনোটিরই নেই অনুমোদন। এছাড়া জেলায় 3 শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র 43টির। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। হবিগঞ্জ বাল্লা রেল লাইনের পুরোটাই এখন দখলদারদের কবলে। জায়গা দখল সহ অবৈধ স্থাপনা নির্মাণ করে বসতি স্থাপন করেছেন প্রভাবশালীরা। দীর্ঘদিন ধরে চলছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র সহ রেল সম্পত্তি দখলের মহোৎসব। চোখের সামনে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি হরিলুট হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তবে আসার কথা, দেশের সব রেল লাইনের ভূমি আগামী 10 ডিসেম্বরের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তবে এই রেল লাইনটি পুনরায় চালুর দাবি এলাকাবাসীর। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় হবিগঞ্জ বাল্লার রেলপথ। সীমান্ত এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ট্রেন। বিশেষ করে চুনারুঘাট মাধবপুরের 20টি বাগানের চা পাতা সরবরাহ করা হতো ট্রেনে। এই রেল লাইনকে কেন্দ্র করে 2 উপজেলার ব্যবসা বাণিজ্য ছিল সচল। কিন্তু 2003 সালে এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এতে পরিত্যক্ত ও অরক্ষিত হয়ে পড়ে রেলপথটি। এরপর থেকে কোটি কোটি টাকার রেল সম্পদ লুটপাট হতে থাকে। রেলওয়ে সূত্র জানায়, মূল্যবান যন্ত্রপাতি, 7টি স্টেশন ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন স্থাপনা লুট হয়ে গেছে। দখল হতে চলেছে রেলপথের অন্তত 30,000 একর ভূমি। যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য আমরা করি, আমরাও ছেড়ে দেব, তবু ট্রেনটা চালক, এটা আমরা চাই। তবে দীর্ঘদিন পর নড়েচড়ে বসেছে রেল মন্ত্রণালয়। গত 5 ডিসেম্বর দেশের সকল রেল লাইনের ভূমি 10 দিনের মধ্যে অবৈধ দখল নিজ দায়িত্বে সরানোর নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 20 থেকে 22 বছর যাবৎ বন্ধ আছে। ওই লাইনের বিভিন্ন রেল লাইন, স্লিপার, অনেক রেলের সম্পদ আছে। রেল কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে ওই সম্পদগুলা রক্ষণাবেক্ষণ করার। 1928 সালে হবিগঞ্জ সদর থেকে বাল্লা পর্যন্ত 45 কিলোমিটার রেল লাইন স্থাপিত হয়। সময় সংবাদ, হবিগঞ্জ। ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে সপ্তাহখানেক ধরে বন্ধ 8 জোড়া লোকাল ও মেইল ট্রেন। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি চাপ বেড়েছে কমিউটার ও আন্তনগরে। কর্তৃপক্ষ বলছে, রেলওয়ের রানিং স্টাফদের মাইলেজ জটিলতা ও জনবল সংকটে এই দশা। সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ওবায়দুল হকের রিপোর্ট। ধান কাটার কাজে টাঙ্গাইল থেকে ময়মনসিংহ এসেছেন 4 শ্রমিক। গন্তব্য নেত্রকোনার মোহনগঞ্জ। লোকাল ট্রেন বন্ধ থাকায় মহুয়া কমিউটার জন্য স্টেশনে অপেক্ষার প্রহর গুনছেন তারা। 1 সপ্তাহ ধরে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটের 8 জোড়া লোকাল ও মেল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রী ভোগান্তির পাশাপাশি চাপ বেড়েছে কমিউটার ও আন্তনগর ট্রেনে। এছাড়া নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে বিকল্প পথে। 8টার সময় আইছি এখানে, প্রায় 2 ঘন্টা বই রয়েছি। বাইরের রোডের রাস্তাও খারাপ, যাইতে সমস্যা, যাতায়াত খরচ আমরা অনেক বেশি। লোকাল ট্রেনটা চারি হতো জারি, তাহলে আর আমাদের সমস্যাটা দেখা দিত না। কর্তৃপক্ষ বলছে, আন্তনগরের শিডিউল ঠিক রাখতে লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। মাইলেজ সুবিধা ও পেনশন চালু না হলে নির্ধারিত 8 ঘন্টার বেশি ডিউটি না করার কথা জানান রানিং স্টাফরা। এরপর থেকেই শুরু জটিলতা। তবে সংকট নিরসনে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। 700-800 রানিং স্টাফ কাজ করতেছে, প্রায় 2200-2300 রানিং স্টাফের স্তরে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ জনবল দিয়ে রেল এতদিন পরিচালনা করা হয়েছে। আলোচনা চলছে, আলোচনা খুব ফলপ্রসূ হলেই এটা নিরসন হয়ে যাবে। ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া জাঞ্জাইল, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে 7 জোড়া এবং ঢাকা দেওয়ানগঞ্জ রেলপথে চলাচল করত ভাওয়াল মেল ট্রেন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সিলেটের জৈন্তাপুরে ডিবির হাওরের লাল শাপলার রাজ্যে ভিড় বাড়ছে পর্যটকদের। ভোরে উদিত লাল সূর্য, অতিথি পাখির বিচরণ, লাল শাপলার বেলা আর মেঘালয়ের সবুজ পাহাড়, সব মিলিয়ে সিলেটের জৈন্তাপুর প্রকৃতির ঢেলে দেয়া এক সৌন্দর্যের ক্যানভাস। শরতের শেষ আর শীতের শুরুতে শাপলা বিলে লাল শাপলা তার মনোমুগ্ধকর সৌন্দর্য ছড়িয়ে সবাইকে আকর্ষণ করে। সপ্তাহের 7 দিনেই ভোর থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে
বিস্তীর্ণ এই লাল শাপলার রাজ্য। তবে এই বিশ্রামাগার না থাকা, সড়কের বেহাল দশায় ভোগান্তি পর্যটকদের। টেন্ডার সম্পন্নের কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বললেন, শিগগিরই শুরু হবে রাস্তা সংস্কারের কাজ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জনপ্রতিনিধি না থাকায় স্থবির সিটি কর্পোরেশন ও পৌরসভার কার্যক্রম। প্রশাসক নিয়োগ করেও কাটছে না সংকট। সিলেট অঞ্চলে নাগরিক সেবা নিতে ভোগান্তি, দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এবং আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ময়মনসিংহে চলছে ইটভাটা, দেদারসে পোড়ানো হচ্ছে বনের কাঠও। ব্যবস্থা নেয়ার আশ্বাসে সীমাবদ্ধ পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসনের উদ্যোগ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।